This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 ভোটের আগে ভাঙড়ে আবারও কি শাসক কোন্দল প্রকাশ্যে চলে আসছে। শওকত যেভাবে আক্রমণ করলেন কাইজারদের মানে নাম না নিয়ে, তাতে তো এই বিষয়টা আরো বারবার করে আলোচনায় চলে আসছে। কি বললেন? জমি হাঙড় বলে নিশানা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের। শওকত মোল্লা দাবি করছে 2013 থেকে 18 পর্যন্ত অবৈধভাবে জমি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে কয়েকজন। আইএসএফ এর থেকে কোটি টাকা নিয়ে দলকে বিপদে ফেলেছেন। এবার ভাঙড় পুনরুদ্ধার করা হবে বলে চ্যালেঞ্জ ছুড়েছেন শওকত। যারা আইএসএফ এর কাছে 1 কোটি টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল, সেই অডিও ভাইরাল হয়েছিল, সারা পৃথিবীর লোক জানেন। তাদের মুখে তৃণমূল কংগ্রেস বলে মানায় না। এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। এইখানকার জমি হাওর যারা জমির দালালি করে 13 থেকে 18 মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে। তাদের বাড়ির চাকর বাকর, তাদের কাজের মানুষ, তাদের বাড়ির গাড়ির ড্রাইভার, তাদের লোক চাকরগুলো, তাদের নামে খাস জমিগুলো পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে। এটা ভাঙড়ের মানুষ জানে। সব সময় আসছে, তৈরি থাকুন, ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাপড়া হবে। এবার আপনাদেরকে শোনাবো গতকাল কাইজার আহমেদ ঠিক কি বলেছিলেন। 2011 সালে পালাবড় পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে, কাইজার ভাই আমাকে দলে নাও, না তো আমি মার্ডার হয়ে যাব। তারপরে দলকে বলে, তোয়া সিদ্দিকিকে বলে, মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে 2011। সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির, প্রাণে মারার চেষ্টা করছে। ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের? ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কে কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিছি। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অব্দি। ওরে দেখে ছাড়া হবে, দেখি ওর কত দম আছে, আর দল ওরে কত সাপোর্ট দেয় আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যেভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে, আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না। আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি। আমার ওপরে একটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে। তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে। যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। তুমি এতদিন ইট পাটকেলে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে যেটা জীবনতলা। শওকতের পর আহিদুল ইসলাম তিনিও হুঁশিয়ারি দিচ্ছেন এবং এক্ষেত্রেও শওকতদের নাম না নিয়ে তিনি পরোক্ষে কি বলছেন? তিনি বলছেন লটকে দেওয়ার হুমকি। কাইজার, আরাবুল, হাকিমুলদের লটকে দেওয়ার হুমকি চালতা বেরিয়ার তৃণমূল নেতার। আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে চলছি। আমরা এখান থেকে জিহাদ ঘোষণা করছি 2026-এ ভোটের আগে এই আরাবুল, এই হাকিমুল, এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো। আমরা এখান থেকে জিহাদ ঘোষণা করছি। এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানের শওকত মোল্লার নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড়ে ভোট করব এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে। এরা আইএসএফ এর সমর্থন হয়ে 2026-এ লড়াই করবে। ঠাকুরবাড়িতে ফাটল, মমতা বালা শান্তনুর পর একই বাড়িতে তৃতীয় শক্তি তৈরির পথে সুব্রত। ঠাকুরবাড়ির আরও এক সদস্য নেতৃত্ব দেবেন মতুয়া মহাসংঘের। আগামী সপ্তাহে মতুয়া মহাসংঘের তৃতীয় সমান্তরাল কমিটি তৈরির কথা ঘোষণা। নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। শনিবার নিজেই সে কথা ঘোষণা করেছেন তিনি। সুব্রত জানিয়েছেন যে আগামী মঙ্গলবার তিনি তৃতীয় মতুয়া মহাসংঘ ঘোষণা করবেন। গাইঘাটার বিজেপি বিধায়ক জানিয়েছেন একই নাম, একই রেজিস্ট্রেশন নম্বর, শুধু নেতৃত্বটা আলাদা থাকবে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত তিনি নিলেন তা এখনই খোলসা করছেন না সুব্রত। আগামী মঙ্গলবারই তিনি সব জানাবেন, এমনটাই জানিয়েছেন তিনি নিজেই। সুব্রত ঠাকুর নিজেই জানিয়েছেন তেমনটা। মহাসংঘ তৃতীয় মতো মহাসংঘ তৈরি হতে চলেছে আপনার নেতৃত্বে,
হ্যাঁ 4 তারিখে সেটা। দুটো মতুয়া মহাসংঘ রয়েছে অলরেডি, একই নাম, একই রেজিস্টার্ড নাম্বার, থার্ড মতুয়া মহাসংঘ আমার নেতৃত্ব হচ্ছে। এইটা কেন 4 তারিখে আপনারা জানতে পারবেন। সুব্রত শান্তনু বিবাদে সুব্রতর পক্ষেই মমতা বালা ঠাকুর। বড় ভাই সুব্রতকে বঞ্চনা করা হয়েছে, বড় ভাই হিসেবে সুব্রতর অধিকার আগে থাকা উচিত, এমনটা মন্তব্য মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। প্রথম বলবো যে সেটা ওদের পরিবারের ব্যাপার এবং বড় ভাই তার অধিকার আগে থাকা উচিত। তাকে যেভাবে ঠাকুর বাড়িতে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তার অধিকার বড় ছেলে হিসেবে তার অধিকার পাওয়া উচিত। সংগঠন ওরা কি করবে না করবে ওদের সেটা আমি বলবো যে বড় ছেলে সুব্রত ঠাকুর তার এই বাড়িতে অধিকার পাওয়া উচিত। এসআইআর নিয়ে বৈঠক হবে, আর তাতেও অনুব্রত এবং কাজল শেখের দ্বন্দ্ব প্রকাশ্যে। অনুব্রত মণ্ডল এই বৈঠক ডেকেছেন, কিন্তু সেখানেই কাজল শেখ উপস্থিত নেই। এই নিয়ে তো দ্বন্দ্ব। অ্যাবসেন্ট জেলা পরিষদের সভাধিপতি, দলের বৈঠকে না গিয়ে ফুটবল মাঠে কাজল। দুই তৃণমূল নেতার ভূমিকায় সরগরম লালমাটির জেলা। কেন বৈঠকে না গিয়ে ফুটবল ম্যাচে কাজল? আগে থেকে কর্মসূচি ছিল দাবি কাজল শেখের। কোর কমিটির যে মিটিং, সেই মিটিংটা 2 দিন আগে ডিক্লেয়ার হয়েছে। হঠাৎ আমরা আমাদের মেসেজে দেখতে পেলাম যে কোর কমিটি মিটিং ডাকা হয়েছে, কিন্তু এটা আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এটাকে আমি অবহেলা করে কোর কমিটি মিটিংয়ে যেতে পারি না। তাছাড়াও গতকাল আপনারা দেখেছেন আমাদের দলের সেনাপতি, সারা বাংলার পথপ্রদর্শক, তৃণমূল কংগ্রেস দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 3 ঘন্টা ধরে এসআর নিয়ে বক্তব্য রেখেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। সর্বতই সে বিষয়গুলো আমাদের মাথায় আছে, সর্বতই কোর কমিটি মিটিংয়ে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো যেহেতু গতকাল আলোচনা হয়ে গেছে, সেহেতু আজকে না গেলেও এমন কিছু বিষয় নয়। তাছাড়াও যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোই পরে কোর কমিটির সদস্য আছে তাদের কাছ থেকে জেনে নেব।